স্টেশন পিরিয়ড দ্যাটস মিন হচ্ছে যে কেউর মাসিকের শেষ মাসিকের প্রথম দিন। আমার হচ্ছে এখানে 3 মাস মাসিক আমার বন্ধ, কিন্তু এটা হচ্ছে শেষ মাসিকটা আমার ধরতে হবে। যদি কোনো প্রেগনেন্ট মা আসে বলতেছে যে আমার মাসিক হলো 3 মাস বন্ধ, তাহলে 3 মাস বন্ধ বলতে হবে সর্বশেষ মাসিক হয়েছিল তার প্রথম দিনটা কবে ছিল। তা ধরেন এখান থেকে 3 মাস আগে, এটা হলো আজকের কত 25/6, 25/6 3 মাস আগের দিয়ে, তাহলে 3 মাসের দিয়ে, তাহলে 3 মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের ধরেন তার 25 তারিখে হলো ফার্স্ট ডে ছিল, মানে শেষ মাসিকের প্রথম দিনটা ছিল হলো আপনার 25 তারিখ। ঠিক আছে, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের 25 তারিখে ছিল হচ্ছে শেষ মাসিকের প্রথম দিন। এখানে কথাটা আমি লিখছি কিন্তু ফার্স্ট ডে অফ লাস্ট মিনিস্ট্রেশন পিরিয়ড, অর্থাৎ হচ্ছে শেষ মাসিক যেদিন হয়েছিল শুরু, প্রথম দিন। মাসিক শুরু হলে তো ধরেন কেউ 3 দিন লাগে, কেউ 5 দিন লাগতে পারে, সেটাই আমার দেখার দরকার নেই, আমার শুরুর প্রথম দিন। ঠিক আছে, শুরুর প্রথম দিন হচ্ছে হলো আমরা ধরব। তাহলে এটুকু ক্লিয়ার গেল। আর ইডিডি কথাটার অর্থ হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। ঠিক আছে, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। তাহলে এক্সপেক্টেড ডেট অর্থ হচ্ছে এক্সপেক্টেড কি, মানে আমরা কি বলে এক্সপেকটেশন করি না, মানে সোজা হ্যালো হ্যাঁ ওকে। তাহলে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি আমরা এক্সপেক্ট করি না। এক্সপেক্ট মানে কি, মানে কি বলা যায়, এক্সপেক্টেড বাংলা কি হয়, মানে আমরা একটা আশা করি যে এই ডেটটাই হতে পারে, তাই না, এক্সপেকটেশন। ঠিক আছে, তাহলে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, তাহলে আমরা হচ্ছে এলএমপি হচ্ছে ফার্স্ট ডে অফ লাস্ট মিনিস্ট্রেশন পিরিয়ড, আর ইডিডি হচ্ছে হলো এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস কি বোঝা গেছে? তাহলে এখন হচ্ছে আমরা এলএমপি আর ইডিডি হিসেবটা বুঝবো। তাহলে এলএমপি আর ইডিডির হিসাব, এলএমপি থেকে ইডিডির দূরত্ব হবে হচ্ছে এই এলএমপি ফার্স্ট ডে অফ লাস্ট মিনিস্ট্রেশন পিরিয়ড, ঠিক আছে, থেকে ইডিডির দূরত্বটা হবে হচ্ছে 9 ক্যালেন্ডার মান্থ প্লাস 7 ডেজ, মানে 9 ক্যালেন্ডার মান্থ প্লাস 7 ডেজ, তাহলে 9 মাস 7 দিন। কথাটা কি বোঝা গেছে? এলএমপি হচ্ছে ফার্স্ট ডে অফ লাস্ট মিনিস্ট্রেশন পিরিয়ড, সেইখান থেকে 9 ক্যালেন্ডার মান্থ মানে 9টা মাস যাবে প্লাস 7 দিন, এইটা হলে আমরা ইডিডি হিসেবটা করব, মানে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, মানে সোজা কথা সম্ভাব্য ডেলিভারি হওয়ার তারিখটা হচ্ছে 9 ক্যালেন্ডার মান্থ প্লাস 7 ডেজ। তাহলে এলএমপি যেখান থেকে হবে তার থেকে 9টা ক্যালেন্ডার মান্থ আমি গুনে যাব, তার সাথে 7 দিন যোগ করে দিলে আমরা ইডিডিটা পেয়ে যাব। ওকে, তাহলে এখন আমরা হিসেবটাই আসি। যদি কোনো মার এলএমপি থাকে 9/2/24, তার ইডিডিটা কত হবে? ঠিক আছে, যদি কোনো মার ডেলিভারি এলএমপি থাকে হচ্ছে 12/9/23, তার ইডিডিটা কত হবে? এটি হিসেব করে দেখাবেন। আর হচ্ছে আমি এক কাজ করি, আমি একটা হিসেব দেখাই দিই আপনাদের, তারপরে আরও 5টা আপনাদের হিসেব দেব। ঠিক আছে, আমি একটা হিসেবটা দেখাই দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। তাহলে এলএমপি একজন মান এলএমপি ছিল 9/2/2024, মানে 9/2/2024 সালে তার ফার্স্ট ডে অফ লাস্ট মিনিস্ট্রেশন পিরিয়ড ছিল, মানে এলএমপি ছিল, প্রথম দিন ছিল, মিনিস্ট্রেশন পিরিয়ডের ফার্স্ট ডে ছিল। ঠিক আছে,
এখান থেকে 9 মাস 7 দিন হলো যোগ করতে হবে। তাহলে এখান থেকে 9 মাস এগিয়ে গেলে আমার ইডিটা পাবো হচ্ছে, প্রথমে মাস গুনতে হবে সবসময়, আগে মাস গুনতে হবে। তাহলে মাস গুনতে হবে, তাহলে আমরা কোন মাস ছিল এটা? 2 মাস মানে কি? ফেব্রুয়ারি মাস। তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। তাহলে নভেম্বরে হচ্ছে তার 9 মাস হয়ে যাচ্ছে, আর 7 দিন করতে হবে। তাহলে 9 আর 7 কত হয়? 16। 16 কোন মাস আসছে? হ্যাঁ, তাহলে 16 তারিখ 11 মাস 24 সাল। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে হিসেব করব মাস। তাহলে মাস হচ্ছে ফেব্রুয়ারি মাস, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাস, তার মানে 11 মাস। ঠিক আছে, তারপরে হচ্ছে হলো ডেট হলো 7 দিন যোগ করতে হবে। তাহলে 7 দিন যোগ করতে হবে 16, তাহলে 9 আর 7 কত হয়? 16 তারিখ। তাহলে এই মার ডেলিভারির ডেট হলো 16, 11, 24। ক্লিয়ার হয়েছে? তাহলে কোনো মার এলএমপি থেকে আমরা ইডিডি হিসেব করতে পারবো? তাহলে আমরা তার কাছে শুধু শুনে নিলেই হচ্ছে, কোনো গর্ভবতী মা আমাদের কাছে আসলে আমরা তার ডেলিভারি ডেট হিসেব করে দিতে পারবো না? পারা যাবে? তাহলে আমরা প্রথমে এমন কিছুই না, আমরা তাকে জিজ্ঞাসা করব আপনার সর্বশেষ মাসিকের প্রথম দিনটা কবে ছিল, ঠিক আছে, এলএমপিটা কত ছিল, ফার্স্ট ডে অফ লাস্ট মিনিস্ট্রেশনটা কত ছিল, সেটা জানলেই আমার এনাফ। তার সাথে 9 মাস 7 দিন যোগ করলেই আমরা ইডিডিটা পেয়ে যাব। তাহলে আমি কয়েকটা এলএমপি দিই, আপনারা ইডিডিরা হিসেব করে দেন। এখানে উপরে লিখে আরো মার্চ মাস তো 31-এ আসে, তাই না? জানুয়ারি মাস হলো 31-এ, ফেব্রুয়ারি 30, 28 বা 29-এ, তাহলে মার্চ মাস 31-এ। ঠিক আছে, এগুলো হিসেব করে দেন আমাকে। 5টা এলএমপি দিলাম, আপনারা 5টা ইডিডি হিসেব করে দেন। একটু দ্রুত করেন। হয়েছে?
কি হয়েছে সবার? কয়টা হয়েছে? 4টে হয়েছে। দ্রুত করেন। কার কার 5টা হয়েছে? এক একটা 1 মিনিট, 5 মিনিট 5টায়। শেষ। আর সময় দেব? আর সময় দিলাম আর 1 মিনিট, এরপর আর না। সবার উত্তর দিতে হবে। শেষ। আমাকে বললেই হচ্ছে, আমি ব্ল্যাকবোর্ডে দেখে নেব কার কার। তাহলে আমি প্রথমটা এইভাবেই করছেন তো আপনারা? এই ফার্স্ট এইটা ধরেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এইভাবেই করছেন তো? ঠিক আছে, ওকে। তাহলে আমরা ফার্স্ট ডে অফ লাস্ট মিনিস্ট্রেশন পিরিয়ড ছিল 31 তারিখ, ঠিক আছে? তাহলে 31 তারিখ হলে আমরা হলো এর ইডিডি কত আসছে? 6 কত? 6-1-25। সবাই একমত? যদি কেউ দ্বিমত থাকে বলেন, তারটাও লিখে নেব। 6-1-25 কত? কত? 7-12-24। আমি যে বলছে তাই লিখে নেব। 7-12-24। 7 আবার একজন বলছে কত? একজন বলছে 6-1-25। 6-1-25। তারপরে আরেকজন বলছে হলো 7-12-24। আরেকজন কত বলবে? 7-12-24। আরেকজন, তোমার কি? নির্দ্বিধায় বলতে পারে, এখানে তো আমি বাঘ ভাল্লুক না যে আমি খেয়ে ফেলাবো। ভুল হলে হলো। তাহলে আরেকজন বলছে হলো 7-8-24। আর কেউ মত আছে? তাহলে আমি একটা ডেট পাইছি হলো 7-8-24, ঠিক আছে? আর একজন বলছে হলো 6-1-25। আর একজন বলছে হলো 7-12-24। এখন আমরা হিসেব করি কারটাই সঠিক, ঠিক আছে? এর বাইরে কারণ ডেট আবিষ্কার করা হয়েছে নাকি? তাহলে 3টে ডেটের কোনটা ফাইনাল রিপোর্ট আসবে, তাই তো? ঠিক আছে, এখন আমরা চলে যাই। আমরা হচ্ছে 3 মাস, তাহলে 3 মাস হচ্ছে কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস। তাহলে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে ডিসেম্বর মাসের হলো আমার হচ্ছে, আমি বলি 9 মাস। আমি বলতেছি, সবাই শোনেন। আমরা কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে পাইছি, তাই না? এখান থেকে হলো 31। আমরা মার্চ মাসের 31 তারিখে পাইছি, তাই তো? মানে মার্চ মাসের 31 তারিখের থেকে এপ্রিল মাসের 31, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ডিসেম্বরের 31 তারিখে হলে তার হচ্ছে 9 মাস শেষ হয়ে গেল, ঠিক আছে? তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের থেকে আমরা 9 মাস গণবো। প্রথমে মার্চ মাসের 31 তারিখ যে তারিখ হয় হোক না, আমার সমস্যা নেই। মাসটা ছিল কোন মাস? মার্চ মাস। ওখান থেকে 9টা মাস এগিয়ে যাব, ঠিক আছে? মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে ডিসেম্বর মাসের 31 তারিখে হলো তার 9 মাস শেষ হয়ে গেল। ওইখান থেকে 7 দিন এগোবো। তাহলে 7 দিন এগোলে কত হবে? 31 তারিখ হলে তো ডিসেম্বর শেষ। তাহলে জানুয়ারি, ওই ডিসেম্বরের জানুয়ারির 1, 2, 3, 4, 5, 6, 7।
তাহলে 7/1/2025, ঠিক আছে। 7/8/7/1 ক্যালেন্ডার মান্থ প্লাস 7 ডেজ, তাহলে 31 তারিখে তার হচ্ছে 9 মাস শেষ, তাহলে ওইখান থেকে 7 দিন গুনতে হবে। তার মানে কি, তাহলে 1 2 3 4 5 6 7, তার মানে 107/01/25, তাহলে 07/01/25, এই হচ্ছে ইডিডির হিসাব। তাহলে এটা কেউই পারেনি। 7, ঠিক আছে, ঠিক আছে। তাহলে না, এরপরেরটা কি আসছে? তাহলে প্রথমটাই কেউ সব ফেল গেল। এরপরেরটা কত বলেন? 6 7 24। সবাই কি একমত না আরও ডেট আছে? 6 7 24, আর কোনো ডেট আছে? আর কেউ ডেট আছে না? সবাই এই 6 7 24, 6 7 24, ওকে। তাহলে 6 7 24, এবার দেখি 6 7 24 হিসেবে। তাহলে আমরা এটা কি ছিল? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, 9 মাস মানে সেপ্টেম্বর, ওকে। সেপ্টেম্বর তো, তাহলে সেপ্টেম্বরের থেকে আমরা 9 মাস এগোবো। অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, তাহলে জুন মাসের 29 তারিখে হচ্ছে তার 9 মাস শেষ হয়ে গেল। এবার জুন মাসটা কত তারিখের মাস? 30 না 31 তারিখের? 30 তারিখে শিওর? জুন তো 30 তারিখে, ওকে। এই মাসটাই তো জুন, এটাই তো 30 তারিখে, ঠিক আছে। তাহলে তার জুন মাসের আমরা কত? 30 তারিখ হলো, 29 তারিখ তার 9 মাসে শেষ হয়ে যাচ্ছে। তাহলে ওইখান থেকে 7 দিন গুনতে হবে। তাহলে 30 তারিখে 1 দিন, 1 তারিখ 2 দিন, 2 তারিখ 3 দিন, 3 তারিখ হলো 4 দিন, 4 তারিখ 5 দিন, 6 তারিখ হলো 5 তারিখ হলো 6 দিন, 6 তারিখ হলো তার 7 দিন। তাহলে হলো 6 7 24, কারেক্ট, ঠিক আছে। এবার গেল এরপরে হচ্ছে এলএমপি হচ্ছে 6/1/2024। বলেন ইডিডি কত আসছে? 13/10/24। সবাই কি একমত না দ্বিমত আছেন? একমত? একমত, তাহলে আমি দেখবো হিসেবে যাব। যদি কেউ দ্বিমত থাকে বলেন। অন্য কোনো ডেট আছে? কেউ যদি বলেন, সমস্যা নেই, থাকতেও পারে। তাহলে কি আমি হিসেবে চলে যাব? তাহলে হিসেবে চলে যাই এবার। তাহলে আমরা হচ্ছে জানুয়ারি মাসের 6 তারিখে, তাই তো 2024 সাল, জানুয়ারি মাস মানে প্রথম মাস। তাহলে জানুয়ারি পরে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, অক্টোবর মাস গেল। তাহলে 6 আর 7 দিন যোগ গেলে 13 তারিখ, আর অক্টোবর মাস 2024 সালে 13 তারিখ হবে তার ডেট। যদি কোনো মার এলএমপি হচ্ছে 06/01/2024 সাল হয়, তাহলে তার ইডিডি ডেলিভারি ডেট হবে 13/10/2024, ওকে, ঠিক আছে, এটা সঠিক। তাহলে এরপরে থাকলো হচ্ছে 4 নাম্বার, 30/1/2024। এর হচ্ছে ইডিডিটা কবে হবে? হ্যাঁ, 6/11/24, ওকে। আর কোনো দ্বিমত আছে কেউ? বলেন, যদি কেউ দ্বিমত থাকে বলেন, এখনই বলতে পারবেন। 7/11/24, ওকে, আমি উপরে লিখে নিলাম 7/11/24। তাহলে আমার এই দুটো 7/10/24, আর একজন বলছে 7/10/24। আমার হচ্ছে এইটা ছিল হলো মূল হিসাব। আমরা ডেট পাইছি হলো, একজন বলছে 6/11/24, আর একজন বলছে 7/11/24, আর একজন বলছে 7/10/24।
আর আছে কোনো? ঠিক আছে, আর কোনো কিছু আছে? তাহলে কি এবার আমরা হিসেবে চলে যাই। ঠিক আছে, তাহলে আমরা মাস ছিল কোন মাস? জানুয়ারি মাসের হলো 30 তারিখ। তাহলে জানুয়ারি, তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। তাহলে অক্টোবর মাসের 30 তারিখ, এটুকু তো শিওর। এবার অক্টোবর মাস কত তারিখের মাস? 30-এর মাস না 31-এর মাস? সম্ভবত 30। তারপর দেখে নেন, ক্যালেন্ডার আছে, এক নজরে ক্যালেন্ডার বানিয়ে নেন মোবাইল থেকে। হ্যাঁ, আমার অক্টোবর মাস হচ্ছে 31 তারিখের মাস। 31 তারিখের মাস, অক্টোবর মাস 31 তারিখের মাস। তাহলে আমরা হচ্ছে হলো 30শে জানুয়ারির হলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসের তার 30 তারিখ পর্যন্ত হলো 9 মাস শেষ। এইখান থেকে 9 ক্যালেন্ডার মান্থ প্লাস 7 ডেজ, ওইখান থেকে কিন্তু 7 দিন গুনবো। তার মানে 31 তারিখে কিন্তু তার ফার্স্ট, তারপরে 1 তারিখে তার সেকেন্ড, 2 তারিখে তার থার্ড, 3 তারিখে ফোর্থ, 4 তারিখে ফিফথ, তারপরে 5 তারিখে 6, 6 তারিখে হলো তার 7 ডেজ হচ্ছে। তাহলে এখানে ডেট হচ্ছে 6/11/2024। 6/11/2024। কেউ দিছে? কে দিছে? তুমি দিছো? কারেক্ট, এই ডেটটাই কারেক্ট। না ভুল, হিসেব তো করতেই হবে। আমি তো এই জন্য দেখে নিলাম না, ক্যালেন্ডার মুখস্থ, ক্যালেন্ডার কাছে রেখে নিতে হবে। ক্যালেন্ডার তো মোবাইলে থাকে সবার। এখন ক্যালেন্ডার খুঁজতে কি সেই পঞ্জিকা দেখতে যেতে হতো না আগের মতন, যে ক্যালেন্ডার খোঁজার জন্য আলাদা কোনো জায়গায় খোঁজ করতে হয়? ক্যালেন্ডার তো প্রত্যেকের এই মোবাইলেই আছে। ঠিক আছে, তাহলে আমরা এই ডেটটা হলো 6/11/2024। 6/11/2024 সালে তার এই যারা বলছে এটা সঠিক। ঠিক আছে, ওকে। আর যারা বলছে ভুল, এরপরে ডেট হচ্ছে 1/4/2024। তাহলে এটা কত হবে? 1/4/2024। তাহলে ইডিডি কত? 4/1/25 গেল। আর কেউ? কত? 8/1/25। আর কেউ? আর কেউ? আর কেউ? আর কেউ? আর কেউ? আর কোনো বান্দা আছে? আর কোনো বান্দা আছে আর কিছু বলবার? হ্যাঁ, আর নেই। তাহলে আবার চলে যাব হিসেবে চলে যাই। তাহলে আমার মাস ছিল কোনটে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাস। তাহলে এপ্রিল মাসের 4 তারিখে ছিল। তাহলে এখান থেকে আগে 9 মাস গুনবো। তাহলে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। তাহলে জানুয়ারি মাসের হচ্ছে কত? 1 তারিখে। তাহলে ওইখান থেকে হলো 7 দিন গুনতে হবে। তাহলে 7 দিন, তাহলে 1 তারিখ, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে 8/1/2025 সালে হলো তার ইডিডি। ঠিক আছে, তাহলে একটা মার এলএমপি যদি ফার্স্ট ডে অফ লাস্ট মিনিস্ট্রেশন পিরিয়ড যদি 1/4/2024 হয়, ইডিডি হবে 8/1/2025। ওকে, বোঝা গেছে সব কিছু? এলএমপি এর পরে যে কোনো এলএমপি দিলে হিসেব করা যাবে না? ওকে, তাহলে আমরা এলএমপি ইডিডির ক্লাস শেষ। এবার হচ্ছে আমরা আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো হাই রিস্ক প্রেগনেন্সি। হাই রিস্ক প্রেগনেন্সি হলো কাকে বলে? আমরা সাধারণত এই কথাটার সাথে সাথেই বলি যাদের রিস্ক বেশি তাদের হলো হাই রিস্ক। ঠিক আছে, তাহলে যে গর্ভবতী মার সোজা কথা রিস্কটা বেশি থাকে কম্পারেটিভলি, সেই জিনিসটা সেই সমস্ত মানে কি বলা যায়, কিছু কিছু কারণে হচ্ছে হলো কোনো মার রিস্কটা বেড়ে যায় গর্ভ অবস্থায়। সেই কারণগুলোকেই আমরা হাই রিস্ক হিসেবে শনাক্ত করি। বিষয়টা হলো এই যে কোনো মার প্রেগনেন্ট অবস্থায়
কিছু কারণে তার রিস্কটা বেশি থাকে, ঠিক আছে, দ্যাটস মিনি হাই রিস্ক। তাহলে আমরা এই হাই রিস্ক প্রেগনেন্সিতে সবচেয়ে ঝামেলা যে জিনিসটা, মা এবং বাচ্চা দুই ধরনেরই মৃত্যুর ঝুঁকি থাকে। এই জন্য আমরাকে একে হাই রিস্ক হিসেবে শনাক্ত করছি, ঠিক আছে। মা বাচ্চা দুইজনেরই ঝুঁকিপূর্ণ থাকে এই কিছু লক্ষণের কারণে। সেই সমস্ত লক্ষণকে বা সেই সমস্ত কারণকেই আমরা হাই রিস্ক হিসেবে শনাক্ত করছি। তাহলে এই কারণগুলো কি কি? প্রথম বাচ্চা জন্মের সময় মায়ের বয়স যদি 30+ হয়, 30 বা 30 বেশি, মানে 30 বা 30+, তার অর্থ হচ্ছে কি, কোনো মা যদি প্রথম প্রেগনেন্ট মানে ফার্স্ট প্রেগনেন্সি, ঠিক আছে, যদি 30 বা তার বেশি বয়সে প্রথম বাচ্চা গর্ভধারণ করে, তাহলে সে হলো হাই রিস্ক প্রেগনেন্সি। কথাটা কি বোঝা গেছে? কোনো মা যদি প্রথম বাচ্চা, সেকেন্ড বাচ্চা বা থার্ড বাচ্চা, ফোর্থ বাচ্চা না, প্রথম বাচ্চা যদি কোনো মা 30 বছর বা তার ঊর্ধ্বে গর্ভধারণ করে থাকে, তাহলে তাকে আমরা হাই রিস্ক প্রেগনেন্সির একটা কারণ বলবো, ঠিক আছে। 2 বা ততোধিক গর্ভপাত হলে, যদি কেউর বাচ্চা অ্যাবর্শন হয়ে যায়, আমরা বাংলায় বলি নষ্ট হয়ে যাওয়া, ঠিক আছে। যদি কোনো মার 2 বা তার বেশি অ্যাবর্শনের হিস্ট্রি থাকে, যেরকম কোনো মার ইতিহাস দিচ্ছে যে আমরা এর আগে পরে আমার 2টা বাচ্চা, একটা 3 মাসে একটা 4 মাসে নষ্ট হয়ে গেছে বা অ্যাবর্শন হয়ে গেছে, তাহলে এটা কি হাই রিস্ক প্রেগনেন্সি? অবশ্যই। 2 বা তার বেশি যদি কোনো মা বাচ্চা অ্যাবর্শন হয়ে যায় বা গর্ভপাত হয়ে যায় বা বাংলায় যদি বলেন নষ্ট হয়ে যায়, যাই বলেন কি না, এটা হলো হাই রিস্ক প্রেগনেন্সির একটা। পূর্বের কোনো বাচ্চা, মরা বাচ্চা হলে, মানে তার মানে কোনো বাচ্চা গর্ভ অবস্থায় মরা বাচ্চা হলে, যেরকম আইইউডি হয়, ইন্ট্রা-ইউটেরাইন ডেথ বলি আমরা। আইইউডি মানে আইইউডি হলো ইন্ট্রা-ইউটেরাইন ডেথ, মানে ইউটেরাসের ভিতরে যে বাচ্চা থাকে সেই বাচ্চা যদি মরা বাচ্চা হয় এবং সেটি মানে সেটি ডেলিভারি হওয়ার পরে বাচ্চা মরা অবস্থায় আমরা পাই, তাহলে সেকে আমরা আর একটা কারণ ধরবো হচ্ছে এই হাই রিস্ক প্রেগনেন্সি, ঠিক আছে। মানে সোজা কথা, মার ডেলিভারি আইইউডি, ঠিক আছে, ইন্ট্রা-ইউটেরাইন ডেথ। পূর্বের কোনো বাচ্চা সময়ের পূর্বে প্রসব হলে এবং বাচ্চার ওজন 2 কেজির কম বা 3.5 কেজির বেশি হলে, সেটাও হাই রিস্ক প্রেগনেন্সি। যদি নির্দিষ্ট সময়ের আগে আমরা, নির্দিষ্ট সময় কি ফুল টাইম হলো 38 উইক্সের পরে যদি কোনো বাচ্চা মানে ডেলিভারি হয়, তাকে আমরা বলি ফুল টার্ম প্রেগনেন্সি, ঠিক আছে। এর আগে যদি কোনো বাচ্চা, যেরকম 7 মাসে কোনো বাচ্চা অ্যাবর্শন হয়ে মানে ডেলিভারি হয়ে গেছে, 8 মাসে কোনো বাচ্চার ডেলিভারি হয়ে গেছে, ঠিক আছে, তাহলে এই যে এই পূর্বের ইতিহাস যদি কোনো মার এরকম থাকে যে হ্যাঁ আমার ইতিপূর্বে 2টা বাচ্চাই হচ্ছে 8.5 মাস বা 8 মাস বয়সে ডেলিভারি হয়ে গেছে, ইনিও কিন্তু হাই রিস্ক প্রেগনেন্সির অন্তর্ভুক্ত একটা মা, ঠিক আছে। পূর্বে সিজারিয়ান অপারেশন থাকলে, যদি কোনো মার পূর্বে সিজার করা থাকে, যেরকম এখন তার বাচ্চার নাম্বার হচ্ছে 3 নাম্বার বাচ্চা, তাহলে পূর্বের বাচ্চা মানে 2 নাম্বার বাচ্চা যদি তার সিজার করা থাকে, বা কোনো মার যদি সেকেন্ড বেবি এটে হয়, যে এটা কি হয়েছে বলা হচ্ছে যে মানে সেকেন্ড বেবি এটে, মানে প্রথম বেবি সিজার করা হয়েছে, দ্বিতীয় বাচ্চা হলো এই, তাহলে সেও কিন্তু হাই রিস্ক প্রেগনেন্সি। আবার যদি কোনো বাচ্চা, তার 4 জন বাচ্চা, তার মধ্যে কি 3 নাম্বারটা সে আগে 2টা নর্মাল ডেলিভারি করছে, 3 নাম্বারটা সে সিজার করছে, তাহলে সে কিন্তু 3 নাম্বারটা সিজার করছে, 4 নাম্বারের বেলায় কিন্তু সে হাই রিস্ক প্রেগনেন্সি। কিন্তু সে হাই রিস্ক প্রেগনেন্সি 3 নাম্বার পর্যন্ত ছিল না, সে 3 নাম্বার বাচ্চা সিজার করছে, মানে আগে 2টা তার নর্মাল ডেলিভারি, তৃতীয় নাম্বার তার সিজার, তাহলে চতুর্থ নাম্বারে কি সে হাই রিস্ক প্রেগনেন্সির মধ্যে চলে যাবে। মানে সোজা কথা, যে ডেলিভারি হচ্ছে যে বাচ্চাটা, তার ইমিডিয়েটলি আগে যে বাচ্চাটা, সেটা যদি সিজারিয়ান সেকশন হয় তাহলে সে হাই রিস্ক প্রেগনেন্সি। ক্লিয়ার কথাটা গেল। মায়ের যদি ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকে, কোনো মার যদি ডায়াবেটিস থাকে বা উচ্চ রক্তচাপ মানে প্রেশার বেশি থাকে, তাহলে সেও কিন্তু হাই রিস্ক প্রেগনেন্সি, ঠিক আছে। প্রি এক্লাম্পসিয়া হলে,
বা এক্লামশিয়া। এক্লামশিয়া প্রি এক্লামশিয়া তো পড়াইছি আমি, এই জন্য আর নতুন করে পড়ানোর দরকার নেই। প্রি এক্লামশিয়া বা এক্লামশিয়ার যদি কোনো মার ইতিহাস থাকে, যেরকম তার প্রথম বাচ্চা হওয়ার সময় তার প্রি এক্লামশিয়া বা এক্লামশিয়া হয়েছিল, এবার দ্বিতীয় বাচ্চা বা এবার চতুর্থ বাচ্চা, তার তৃতীয় নম্বর বাচ্চার ডেলিভারির সময় বা তার আগে বা পেটে থাকা অবস্থায় প্রি এক্লামশিয়া হয়েছিল বা এক্লামশিয়া হয়েছিল, সেও কিন্তু হাই রিস্ক প্রেগনেন্সি। হার্ট, কিডনি, মির্গি রোগ হলে ঝুঁকিপূর্ণ, এই যাদের হচ্ছে হার্টের সমস্যা থাকে, হার্টের রোগ থাকে, যাদের কিডনির রোগ থাকে, মানে সিকেডির রোগী বা যাদের কিডনির সমস্যা থাকে, তারপরে যাদের মির্গি রোগ থাকে, যাদের ব্রেনে কোনো ডিজিজ থাকে, মির্গি রোগ বলতে হচ্ছে ইপিলেপসি, ঠিক আছে, যে মার হচ্ছে ইপিলেপসি থাকে। ইপিলেপসি জানেন, ইপিলেপসিটা হচ্ছে মাঝে মাঝে খিঁচুনি হয়, ঠিক আছে, এটারে বলা হয় ইপিলেপসি, ঠিক আছে, যেটা বাংলায় আমরা বলি মির্গি রোগ, ঠিক আছে। তাহলে এই ধরনের মাও কিন্তু ঝুঁকিপূর্ণ, মানে হাই রিস্ক প্রেগনেন্সির মাদার। তাহলে এই মাগুলোকে আমরা অবশ্যই শনাক্ত করব। শনাক্ত করে যখন আমরা হাই রিস্ক মাদার হবে, অবশ্যই আমরা এই মাগুলোকে ক্লোজ মনিটরিংয়ে রাখবো। কথা বুঝতে পারছেন? অবশ্যই ক্লোজ মনিটরিংয়ে রাখবো, যাতে তাদের জন্য ঝামেলা না হয়। কারণ ঝামেলা এখানে হলো দুইটা, একটা হলো মা আর একটা হলো বাচ্চা। তাহলে দুইজনের যে কোনো মধ্যে ঝামেলা হলে দুইজনেরই হবে, ঠিক আছে। একটা লোক অ্যাক্সিডেন্ট করছে, দুইজন মারা যাবে, সেই মারা যেতে পারে। তা এই মা পেটে বাচ্চার পেটে থাকা অবস্থায় যদি কোনো মার যদি মৃত্যু হয়, তাহলে কে মৃত্যু হবে? দুইটা বাচ্চা, মানে দুইজনের মৃত্যু হচ্ছে না। তাহলে আমরা দুইজনের মৃত্যু যাতে না হয় বা দুইজন ভালো থাকে, এই চিন্তা আমরা করব। তাহলে আমরা এই সমস্ত কারণকে যদি বেছে ফেলাতে পারি, বা এই সমস্ত মানে যে যাদের লক্ষণ আছে বা এদের মানে ইতিহাস আছে, তাদের যদি আমরা আলাদা করে ফেলাতে পারি, তাহলে আমরা হাই রিস্কটাকে আমরা করে ফেলাতে পারবো। আমরা কি বলা যায়, রিস্কটাকে আমরা মাথায় রাখতে পারবো যে এই মা কিন্তু ঝুঁকিপূর্ণ মা। সাধারণত এই মাদের আমরা নর্মাল ডেলিভারি করানোর চেষ্টা করব না, এদের হচ্ছে আমরা হচ্ছে সিজারিয়ান সেকশানে যাব। আর একটা কারণ এখানে লিখে নিই, যাদের আন্ডার 5 ফিট মাদার। আন্ডার 5 ফিট মাদার বলতে মানে যাদের উচ্চতা আন্ডার 5 ফিট, তারাও কিন্তু হাই রিস্ক প্রেগনেন্সি, ঠিক আছে, সেটা এখানে উল্লেখ। 5 ফিটের নিচেই যাদের উচ্চতা, তারাও কিন্তু হাই রিস্ক প্রেগনেন্সি, আন্ডার 5 ফিট, ঠিক আছে। তাহলে এই সমস্ত কারণ যে মাদের আছে, তাদের আমরা ক্লোজ মনিটরিং করব এবং তাদেরকে আমরা সিজার করার সাধারণত সিদ্ধান্ত নেব, ঠিক আছে। নর্মাল ডেলিভারি করতে গেলেও আমরা খুব ক্লোজ মনিটরিংয়ে রেখে, যেরকম যার পূর্বে সিজার করা আছে, সেই মাকে যদি আপনি নর্মাল ডেলিভারি করাতে চান, তাহলে তার ব্যথা যখন উঠবে তখন জরায়ুতেও তার সেলাই করা, তাহলে সেলাই ফেটে যেতে পারে না, তখন ফেটে গেলে তখন কি হবে? তখন ওই মা কিন্তু বাঁচানো খুব কষ্টকর হয়ে যাবে, ঠিক আছে। এই জন্যে আমরা যে মার ডেলিভারি সিজার করা, এর আগেরটা সিজার করা হয়েছে ইমিডিয়েট, সে যে বাচ্চাই হোক কিনা, এবার তৃতীয় নাম্বার হোক, চতুর্থ নাম্বার হোক বা দ্বিতীয় নাম্বার হোক, তার আগেরটা যদি সিজার করা থাকে, সেই মাকে আমরা কখনোই নর্মালের চেষ্টা করার কোনো সুযোগ নেই, ঠিক আছে। কারণ যখন ব্যথা উঠবে তখন ইউটেরাসের ভিতরে তো এক ধরনের চাপ তৈরি হবে, তখন চাপ হলে কি, তার আগে থেকে ইউটেরাসটা সেলাই করা, তাহলে সেলাই করা জায়গাকে যখন চাপ দেবেন তখন ফেটে যেতে পারে না। তাহলে ফেটে গেলে তখন কি হবে? তার পেটের ভিতরে রক্তক্ষরণ শুরু হয়ে যাবে, ঠিক আছে। তখন মা এবং বাচ্চা দুইজনের মৃত্যুর ঝুঁকি, বিশেষ করে মার মৃত্যুর ঝুঁকি তো সবচেয়ে বেশি। ইমিডিয়েটলি যদি বাচ্চা সিজার করে বের করানো হয়, বাচ্চাটাকে সার্ভাইভ করানো যাবে, কিন্তু মার মৃত্যুর ঝুঁকি মানে তার হচ্ছে অ্যাবডোমিনাল ভিতরে হচ্ছে হিউজ পরিমাণে রক্তক্ষরণ হবে, ঠিক আছে। তখন দ্রুত যদি তাকে হচ্ছে রক্ত দেওয়া হয় বা সিজার করানো যায়। কিন্তু আপনি যদি গ্রামে বসে যদি একটা সিজার করার মা, দেখা যাচ্ছে যে তার প্রথম বাচ্চা সিজার বা দ্বিতীয় বাচ্চা সিজার, আপনি বললেন যে ঠিক আছে, না সমস্যা নেই, এবার ব্যথা উঠছে প্রচুর পরিমাণে, আমি নর্মালে করে দিবানি, ঠিক আছে। আল্লাহ না করুক যদি আপনারা পক্ষে থাকে সৃষ্টিকর্তা, তাহলে যদি তার নর্মালে যদি ইউটেরাসটা না ফেটে যায়, তাহলে নর্মালি হয়ে গেলে আপনি তো বাহাবা পাবেন, কিন্তু ধরে নিতে হবে ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে সেই মা যদি আপনি বাড়ি বসে সিজার ওই নর্মাল ডেলিভারি করতে চান, তার দেখলেন যে রাত 4টে বাজে, তখন তার অ্যাবডোমেনটা প্রচুর পরিমাণে ফুলে গেছে, শক্ত হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে তার ভিতরে রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। তখন ওই মা যে স্টেশনগুলোতে সিজার করে, তখন রাত্রেবেলা আপনি আনলে পরে সেই মাকে আপনি সিজার করায় বাঁচানো খুব টাফ ব্যাপার হয়ে যাবে না? তাহলে আমরা এই সমস্ত যদি আগে থেকে ঝুঁকি থাকে, আমরা যদি আগে থেকে এইগুলোকে, যে বাবা তোমার হচ্ছে আগেরটা সিজার হয়েছে, ফার্স্ট বেবি সিজার হয়েছে, সেকেন্ড বেবি তোমার কোনো সমস্যা নেই, তোমার আগে সিজার করতে হবে, আমরা এই নর্মাল ডেলিভারি যতই ভালো পারি কিনা, আমি নর্মাল ডেলিভারি এটা করাবো না। কারণ এটা যে কোনো মধ্যে ইউটেরাস ফেটে যে কোনো মধ্যে বাচ্চা এবং মার মৃত্যু হতে পারে।
তাহলে এই যে হাই রিস্ক প্রেগনেন্সিগুলো এটাগুলোকে আমাদেরকে অবশ্যই শনাক্ত করা উচিত না? ঠিক আছে, তাহলে এইগুলোকে আমরা কখনোই নর্মাল ডেলিভারি করানোর চেষ্টা করব না, এগুলোকে আমরা অবশ্যই সিজারিয়ান সেকশন করব। ঠিক আছে? হ্যাঁ, একটা মা সিজার করা যায় কত? এক্স্যাক্ট কোনো নিয়ম নাই, এক্স্যাক্ট কোনো নিয়ম নাই যে 2 বার না 3 বার করা যায়, 4 বারও করা যায়। ঠিক আছে, এক্স্যাক্ট কোনো নিয়ম নেই, তবে যত সিজার করবেন মার ঝুঁকিটা তত বাড়বে। ঠিক আছে, কারণ আমরা যখন সিজার করি তখন হলো একভাবে তো কাটা হয় না, যখন যারা ইউটেরাসটা একবার সিজারে এক পাশ থেকে কাটা হয়। ঠিক আছে, তখন যত সিজার বেশি হবে তার জন্য ঝুঁকিটা তত বেড়ে যাবে। ঠিক আছে, কিন্তু এক্স্যাক্ট নিয়ম নেই যে 1 বার বা 2 বার বা 3 বার। ঠিক আছে, এরকম কোনো নিয়ম নাই। না, হওয়ার কথা না। যদি তার ডায়াবেটিস থাকে তাহলে হতে পারে। কোনো মার যদি গর্ভাবস্থায় ডায়াবেটিস থাকে তাহলে তার বাচ্চা বড় হতে পারে। হ্যাঁ, হতে পারে। বলেন। ডায়াবেটিস প্রেসার সবগুলোই আছে, মানে 6 মাস 7 মাসে সিজার করতে হয়, এটা ক্যান্সার 7 মাসে কোনো সিজার করার কোনো সুযোগ নেই, কারণ আমরা হচ্ছে অ্যাবর্শনে পড়ছি কি 7 মাস হলো, 7 মাসের মধ্যে হচ্ছে তার হচ্ছে কি হবে 7 মাস পর্যন্ত তার অ্যাবর্শন। ঠিক আছে, 7 মাস পর্যন্ত হলো অ্যাবর্শনের সময়, 4 সাথে 28 সপ্তাহ। এরপরে যেগুলো হবে সেগুলো আমরা হচ্ছে কি বলা যায়, তারপরে হচ্ছে 28 সপ্তাহের আগে যেগুলো হবে সেগুলো অ্যাবর্শনের মধ্যে চলে যাবে। ঠিক আছে, পরেরগুলো যেগুলো হয় তা সাধারণত আমরা 7 মাসে 8 মাসে এগুলো সিজার করা হয় না সাধারণত, যদি কোনো সমস্যা না থাকে। যেরকম কোনো মার যদি খিঁচুনি হচ্ছে, একলামশিয়া হচ্ছে, তারপর বাচ্চার পেটে বয়স হলো 8 মাস সামথিং, তখন এই বাচ্চাটাকে আমরা বের করে দেওয়ার জন্য সিজার করে থাকি। ঠিক আছে, এই বাচ্চা যখন মার গর্ভাবস্থায় যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার খিঁচুনি বন্ধ হয় না। ঠিক আছে, তখন মোটামুটি একটা আমরা দেখি যে ডেটটা, যে না বাচ্চাটা মোটামুটি সারভাইভ করার মতন হয়ে গেছে, বাইরের পরিবেশে টিকে থাকতে পারবে, এরকম একটা অবস্থা হলে আমরা তখন তাড়াতাড়ি সিজার করে সেই বাচ্চাকে বাঁচায় নিই। ঠিক আছে, কিন্তু তাছাড়া এমনি কেউ পারতপক্ষে যে 8 মাসে একটা বাচ্চা সিজার করে বের করে দেওয়া হবে তার বাইরের পরিবেশে, সে সবসময় মাথায় রাখবেন মার পেটে যতক্ষণ বাচ্চা আছে ততক্ষণ পর্যন্ত সে নিরাপদে আছে। ঠিক আছে, যখনই বেরোবে তখন যদি সে একটা জিনিস বোঝেন, একটা সৈনিক যদি আপনি ট্রেনিং না দিয়ে ছেড়ে দিয়েছেন অস্ত্র দিয়ে, তাহলে সে যুদ্ধক্ষেত্রে কতটুকু যুদ্ধ করতে পারবে। আর একটা সৈনিককে আপনি পর্যাপ্ত ট্রেনিং দিয়ে পর্যাপ্ত খাবার দিয়ে ছেড়ে দিয়েছেন, তাহলে সেই সৈনিকটা কেমন যুদ্ধ করবে। একটা বাচ্চা যখন 9 মাস 7 দিন পুরোটা মার পেটে ফুললি গ্রোথ হয়ে যায়, তারপরে বাচ্চা সে নর্মাল হোক সিজার হোক যেভাবে বেরো হয় দুনিয়ায়, তখন তার বাইরের পরিবেশে বেঁচে থাকার ঝুঁকিটা কমে যায়। ঠিক আছে, মানে খারাপ হওয়ার ঝুঁকিটা, মানে বেঁচে থাকার জন্য যে খারাপ যে ঝুঁকিগুলো আসে, মানে যেগুলো বাইরের পরিবেশে তো প্রচণ্ড পরিমাণে ব্যাকটেরিয়া ভাইরাস ঘুরোচ্ছে, তাকে আক্রমণ করবে। ঠিক আছে, সেই পরিবেশে সে বেঁচে থাকবে, তাহলে সেক্ষেত্রে হলো তার পর্যাপ্ত পরিমাণে পুষ্টি মার পেটে থেকে হয়ে আসলে তখন তার বাইরের পরিবেশে এসে সে যুদ্ধ করার ক্ষমতাটা বেশি থাকে। আর একটা বাচ্চা যখন হচ্ছে আপনার প্রিম্যাচিউর বাচ্চা, যেরকম 35 উইকস 35 সপ্তাহের একটা কোনো বাচ্চা সিজার করা হোক বা নর্মাল ডেলিভারি হোক বের হলো, তখন সেটা কিন্তু প্রিম্যাচিউর বাচ্চা, সেটার ওজনটাও কম থাকবে, তার পর্যাপ্ত পরিমাণে মানে কি বলা যায় যে মানে অপরিপক্ক যে যোদ্ধারা কীভাবে যুদ্ধ করবে সে টিকে থাকতেও পারে, আবার দেখা যাচ্ছে যে বিপক্ষের বাহিনী যদি ভালো হয় তাহলে সে মেরিয়ে ফেলাই দিতে পারে। তাহলে এরকম একটা বাচ্চা ডেলিভারি হলে সেরকম দেখা যাচ্ছে এই বাচ্চা দ্রুত ডায়রিয়া হয় বেশি, নিউমোনিয়া আক্রান্ত হয় বেশি, এবং ঘন ঘন অসুস্থ হয় বেশি। হতেই পারে একটা মার 8.5 মাসে এটা তার নর্মালি ব্যথা উঠে গেছে, যে কোনো কাজে নর্মাল ডেলিভারি হয়ে গেছে, কিন্তু এটা সবসময় মাথায় রাখবেন মার পেটে যতক্ষণ বাচ্চা আছে ততক্ষণ ভালো আছে, ওই বাচ্চা সুরক্ষিত আছে। পেটে মানে মার গর্ভ অবস্থায় ইউটেরাসের ভিতরে যতক্ষণ বাচ্চা থাকবে ততক্ষণ সে নিরাপদ, যখন সে বেরোবে তখনই কিন্তু তার যুদ্ধ শুরু, তার একার যুদ্ধ। আর মার পেটে থাকা অবস্থায় কিন্তু মা যুদ্ধ করে বাচ্চাকে বেঁচে রাখার জন্য। ঠিক আছে,